নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক কানাই বসু রচিত ১লা এপ্রিল। আড্ডা আজ আর জমবে না। একে চৈত্র মাসের নিদারুণ গরম, তার উপর আড্ডাধারী অবিনাশের যেরকম মেজাজ দেখা গেল, তাতে আজ যে আড্ডা জমবার আর বিশেষ আশা নেই তা সকলেই বুঝলাম। সিধু আমার দিকে চেয়ে ঠোঁট মচকাল। পুলিন ডাক্তার ও আমি হাত উল্টে ও ঘাড় নেড়ে তার সমর্থন করলুম। এ সকলই ঘটল অবিনাশের অগোচরে। সে তখনও তার ছেলে সুবোধকে বকে চলেছে। সুবোধ অবশ্য ঘরে নেই, হয়তো বাড়ির ত্রিসীমানার মধ্যেও সে নেই, কিন্তু তার কীর্তি বর্তমান আছে। ঘরের মেঝেতে এক পাটি বিবর্ণ ও বিকৃত নাগরা জুতো পড়ে আছে। বছর ১০-১১ ছেলে সুবোধ, কিন্তু অবিনাশ বলে শয়তানের বয়সও নেই, জাতীয় নেই। নানাবিধ কীর্তিকলাপের দ্বারা অবিনাশের কাছে তার ছেলের শয়তানত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছে। তার নবতম শয়তানির কাহিনীটি শুনলাম। গতকাল রাত্রে অবিনাশের এক নববিবাহিতা ভাইজি ও তার স্বামী এ বাড়িতে নিমন্ত্রণ এসেছিল। আজ সকালে জামাই আহারাদির পর অফিসে যাবার জন্য তার জরিদার নাগরার এক পাটি আর পায় না। অনেক খোঁজাখুঁজির পর জুতো যখন আবিষ্কৃত হলো, তখন আর তার পদস্থ হবার অবস্থা নেই। ভেলভেটের নাগরা সারা সকাল চৌবাচ্চায় অবগাহন করে যতই কোমল ও শীতল হোক, জামাতা বাবাজি তাকে পদচ্যুত করল এবং উপায়ান্তর না দেখে খুড়শ্বশুরমশায়ের তালি দেওয়া ক্যাম্বিসের জুতো এক সাইজ বড় হওয়া সত্ত্বেও পরে অফিস গিয়েছে। অফিসের ফেরত আবার এ বাড়িতে আসার কথা ছিল, কিন্তু জামাতা আসেনি। সুবোধের মা বলেছেন জামাই নিশ্চয়ই রাগ করেছে। সুবোধের মা আরও বলেছেন একজোড়া ভালো জুতো কিনে জামাইকে পাঠিয়ে দিতে হবে। অফিস থেকে ফিরে অবিনাশ সুবোধের দুষ্কৃতির কাহিনী শুনে চটেছে, কিন্তু খেপেছে সুবোধের মায়ের অবোধ আচরণে। ছেলের নিন্দা তিনি অবশ্য যথেষ্ট করেছেন, কিন্তু সিল্কের পাঞ্জাবি, জরিপার চাদর ও তালিমারা ঢিলে ক্যাম্বিস জুতার শয্যায় সজ্জিত জামাতার কথা বলতে গিয়ে হেসে ফেলেছেন। এতে অবিনাশ খেপেছে। সুবোধ তার রসবোধ পেয়েছে তার মায়ের কাছ থেকে, তা আমরা জানতাম। অবিনাশের চরিত্রে ও দোষের লেশমাত্র নেই। সকল রকম পরিহাস, উপহাস ও রসরসিকতার ওপর সে খড়গহস্ত। এ সম্বন্ধে তার একটি নিজস্ব মৌলিক মতবাদ বা পেট থিওরি আছে। সে বলে পরিহাস বিনামূল্যে হয় না, পরিহাস করতে গেলে তার দাম দিতে হবেই। যে পরিহাস করে, যাকে পরিহাস করা হয় এবং যারা সেই পরিহাস উপভোগ করে আনন্দ পায়, এদের কারো না কারো ওপর দিয়ে দাম আদায় হবেই। এতক্ষণ অবিনাশের কথাই বলা হলো, কিন্তু অবিনাশী সব নয়। আড্ডার রসদ, চা, পান, সিগারেট ও এটা ওটা ভাজাভুজি সেই জোগালেও এক তাকে নিয়েই কিছু আড্ডা নয়। আমরাও আছি। পরিহাসের কথায় পুলিন ডাক্তারের মাথায় দুষ্টু বুদ্ধি জাগল। তার মনে পড়ে গেল কাল ১লা এপ্রিল। ১লা এপ্রিল বছরে একবারের বেশি আসে না, অতএব এর সদ্ব্যবহার করা চাই। সদ্ব্যবহারের পাত্র সম্বন্ধেও পুলিনের কিছু ভাববার দরকার ছিল না। পুলিশ কোর্টের নুটু উকিল নতুন গাড়ি করেছে এবং কথা বলতে গেলেই আত্মমর্যাদায় অত্যধিক ঝোঁক দিয়ে ফেলে। প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সেদিন কোর্টের মধ্যেই তাকে কি বলেছেন, এবং পাবলিক প্রসিকিউটর রায়বাহাদুর যে তাকে পার্টনার না পেলে ব্রিজের টেবিলে বসতে চান না, এ সকল খবর যে কোনো কথার ভেতর দিয়ে সে আপনাকে শুনিয়ে দেবেই। সুতরাং পুলিন ডাক্তারের মতে নুটু উকিলকে না ঠকালে ১লা এপ্রিলের কোনো অর্থই হয় না। সিধুরও আমার আপত্তি নেই, কিন্তু অবিনাশের আছে। তার আপত্তি নুটুর প্রতি স্নেহপ্রসূত নয়, পরিহাস মাত্রেই তার আপত্তি। তার উপর আবার জামাইকে জুতো কিনে দিতে হয়েছে। সে তার উদ্ভট থিওরি পরিহাসের দামের কথা পারল। অবিনাশের বিজ্ঞতাপূর্ণ কথা শুনলে মরা মানুষের রাগ হয়,
তা পুলিন ডাক্তার তো জীবন্ত লোক। ডাক্তার জ্বলে উঠল। কিন্তু পুলিন যতই রাগে চঞ্চল হয়, অবিনাশ ততই ধীরভাবে পরম নির্লিপ্ত উদাসীন সুরে চিবিয়ে চিবিয়ে তার সিনিসিজমের বাণী আওড়াতে থাকে। ফল এই হলো যে যদি বা এমনিতে নুটু উকিলের 1 এপ্রিল কৃত্য সম্পন্ন করা নাও হতো, অবিনাশের বিজ্ঞতার চাবুকে পুলিনের দুষ্টবুদ্ধির অশ্ব 4 পা তুলে চঞ্চল হয়ে উঠল ছোটবার জন্য। অনেক মতলব ভাঁজা হলো এবং অনেক মতলব বাতিল হলো। অবশেষে বহু গবেষণার পর যে মতলব খাড়া হলো, সেটা যে নুটু উকিলের অমোঘ মৃত্যুবান হবে তা ভেবে আমাদের মন অতি নিঃস্বার্থ বিমল আনন্দে পূর্ণ হল। সব দিক দিয়ে পরীক্ষা করে দেখা গেল শিকারের পালাবার ফাঁক কোথাও নেই, এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিন্ত বিশ্বাসে সে যে জালের পাকে পাকে নিজেকে জড়াবে সে বিষয়ে আমাদের সন্দেহ রইল না। আমরা বন্ধুবর নুটুর সেই চরম মুহূর্তের ছবি মানসনেত্রে দেখে পরম উৎসাহের সঙ্গে এই মতলবকে কার্যকরী করবার উপায় উদ্ভাবনে মন নিবিষ্ট করলাম। দেখা গেল এই মতলব মতো কাজ শুরু করতে গেলে কেবল একটি যন্ত্র আমাদের জোগাড় করতে হবে। সেই যন্ত্র একজন সদাশয় সৌম্যমূর্তি বৃদ্ধগোছের ভদ্রলোক। এই মনুষ্য যন্ত্রের সাহায্যেই আমরা প্রথমে নুটু উকিলের সন্দেহের বীজদাঁত ভেঙে দেব, তারপর সেই ভদ্রলোকের ছুটি এবং আমাদের কার্যারম্ভ। সৌম্যমূর্তি কথাটা বোধহয় পুলিনই বলে। সঙ্গে সঙ্গে আমার ও সিধুর মুখ দিয়ে সমস্বরে বের হলো, এই ঠিক আমাদের মাস্টারমশাইয়ের মতো। এই কথা বলার পরক্ষণেই এক নাটকীয় যোগাযোগ ঘটল। মাস্টারমশাইয়ের আবক্ষ সাদা দাড়ি ও স্বাভাবিক প্রশান্তি ভরা মুখখানি পথের ওপরে দেখা গেল। পুলিন আনন্দে চিৎকার করে উঠল, ওই যে মাস্টারমশাই! বাবা, এ নিশ্চয়ই শ্রী ভগবানের একান্ত ইচ্ছে যে নুটুর ঘাটটা কাল আমাদের দিয়েই মটকাবেন। সবই তাঁর কৃপা। ইচ্ছে করলে ও সুযোগ বুঝলে পুলিন ডাক্তার ভগবত ভক্ত হয়ে পড়ে। তার কথিত ভগবান সত্যই নুটুর বিরুদ্ধে কোমর বেঁধেছেন মনে হলো, কারণ মাস্টারমশাই কেবলমাত্র জানলার বাইরে দেখা দিয়েই ক্ষান্ত হলেন না, পরমুহূর্তেই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। দেখে পুলিনের ভক্তির সীমা রইল না। গদগদ কণ্ঠে বলল, মাস্টারমশাই, আপনি ঈশ্বর প্রেরিত ব্যক্তি। মাস্টারমশাই হাসি মুখে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তাতে আর সন্দেহ আছে? ঈশ্বর না প্রেরণ করলে আর এলুম কি করে? শুধু ঈশ্বর প্রেরিত ব্যক্তি নই, ঈশ্বর জানিত ব্যক্তিও বটে, কারণ ঈশ্বরের অজানা আর কি আছে বলো? ঈশ্বর তত্ত্ব শুনতে সিধুর ভালো লাগে না। সে বলল, আরে যাকে ঈশ্বরের কথা থাক মাস্টারমশাই, আমাদের কথাটা আপনাকে বলি। অবিনাশ, মাস্টারমশাই চাটা আনতে বলে দাও হে। অবিনাশ চা ইত্যাদি সরবরাহ করতে কখনোই কাতর নয়, কিন্তু সিধুর কর্তৃত্ব তার সহ্য হয় না। সে রাগ করে বলল, কেন, তুমি বলতে পারো না? ইয়ার্কি মারবেন ওরা আর হুকুম করবেন আমার ওপর। আমি পারবো না, যাও। পারো তো নিজে বলোগে। সিধুর সব বাড়িতেই অবারিত দ্বার, তার কারণ দ্বার বাড়িত হলেও সে তা মানে না। সে উঠে গিয়ে অবিনাশের স্ত্রীকে জানিয়ে এলো মাস্টারমশাই এসেছেন। ওই জানানোটাই শুধু প্রয়োজন। মাস্টারমশাই ছেলে বুড়ো সকলেরই মাস্টারমশাই। কয়েক বছর হলো এই পাড়ায় বসতি করেছেন। সবারই সুখ ও দুঃখে তাঁর ভাগ আছে। আলো ও হাওয়ার মতো তিনি সহজ ও সুপ্রাপ্য এবং সকলেরই নিজস্ব। লাঠিটি দেয়ালের কোণে রেখে জুতো খুলে মাস্টারমশাই তক্তপোষের উপর বসে বললেন, এই তারপর ঈশ্বর আজ এই মুহূর্তে তাঁর এই দূতকে তোমাদের কাছে কেন প্রেরণ করলেন শুনি? পুলিন বলল, এই আমাদের একটা কাজ করতে হবে মাস্টারমশাই, বুঝেছেন? মাস্টারমশাই বললেন, হ্যাঁ, এ বোঝা তো খুব শক্ত নয় বাবা, কিন্তু কাজ করতে হবে বলছো, তাই তো? ঈশ্বর আমাকে প্রেরণ, এই শুধু রাগ করো না বাবা, ঈশ্বরের কথা বলছি না, আমার কথা বলছি। ঈশ্বর আমাকে প্রেরণ করেছেন বটে, কিন্তু কাজের লোক করে তো প্রেরণ করেননি। পুলিন বলল,
আরে না না, আপনাকে কিছু করতে হবে না, যা করবার আমরাই করব, আপনি শুধু বসে বসে, বুঝেছেন? মাস্টারমশাই অতিশয় প্রসন্ন হয়ে বললেন, হ্যাঁ বুঝেছি, তাহলে আমি খুব পারব। যে কাজে আমাকে কিছু করতে হবে না সে কাজ যত শক্তই হোক আমি খুব পারব। আর বসে বসে, সে তুমি দেখে নিও, বসে বসে হাত পা না নেড়ে করবার যত কাজ আছে সব তোমরা নিশ্চিন্ত হয়ে আমার নামে লিখে রাখো। অতঃপর মাস্টারমশাইয়ের সামনে ষড়যন্ত্র পেশ করা হলো। তিনি তার সহজ হাসিমাখা মুখে মাথা নেড়ে নেড়ে শুনতে লাগলেন। আর এক ব্যক্তি নীরবে শুনল, সে অবিনাশ। আমরা মাস্টারমশাইয়ের মাথা নাড়ার ও হাসি মুখের সমর্থন পেয়ে উৎসাহিত হচ্ছি দেখেও অবিনাশ ধৈর্য ধারণ করে রইল। মাস্টারমশাইয়ের চুলগুলো সাদা হয়েছে, দাড়ি সাদা হয়েছে, কিন্তু তার চোখ এখনো কালো আছে, তাতে ঘোলা রঙের আমেজ লাগেনি। দলের কেন্দ্রস্বরূপ হয়েও অবিনাশ যে এত গম্ভীর ও নীরব রয়েছে এ তার চোখ এড়াল না। তিনি অবিনাশকে জিজ্ঞাসা করলেন, তা তুমি কি বলো? প্রগাঢ় বৈরাগ্য ও অবহেলা ভরে অবিনাশ উত্তর দিল, আমার বলা বলিতে কি এসে যায় বলুন? আমি আবার একটা লোক, আমার আবার কথা। বলে সে মুখ ঘুরিয়ে দেয়ালে লম্বিত ক্যালেন্ডার পাঠ করতে প্রবৃত্ত হল। 41 বছর বয়সের অবিনাশের অভিমান হয়েছে তা মাস্টারমশাই বুঝলেন। বুঝে বললেন, এই তবু। অবিনাশ মুখ ফেরালো না, ক্যালেন্ডার পড়তে পড়তে বলল, না আমি কিচ্ছু বলবো না। এবং মাস্টারমশাই দ্বিতীয় অনুরোধ করবার আগেই কণ্ঠ উচ্চতর করে বলল, না মাস্টারমশাই, আপনি আমাকে মাফ করবেন, আমি এতে একটি কথাও বলতে চাই না। সে আরও একটু ঘুরে বসে ক্যালেন্ডারের তারিখগুলো বোধহয় টিক দিতে লাগলো। সিধু বলল, ওর কথা ছেড়ে দিন মাস্টারমশাই, ও আবার কি বলবে? অবিনাশ ক্যালেন্ডার ছেড়ে ঘুরে সোজা হয়ে বসল ও প্রবল কণ্ঠে বলল, কেন বলবো না, আলবাত বলবো। তাহলে বলি শুনুন মাস্টারমশাই। মাস্টারমশাই খুশি হলেন যে অবিনাশ কিছু বলবে। বললেন, হ্যাঁ বলো বাবা। সিধু তক্তপোষের উপর চড় মেরে বলল, আহা, ওর কথা শুনতে হবে না আপনাকে, আমি বলি শুনুন। মাস্টারমশাই উজ্জ্বল চোখ দুটি ফিরিয়ে সিধুর মুখের ওপর রেখে বললেন, হ্যাঁ বলো। তারপর পুলিন এবং আমার দিকে ফিরে বললেন, তোমরাও বলো বাবা, আমি শুনছি। এই জন্যই মাস্টারমশাই সর্বজনপ্রিয়। সকলের কথাই তিনি শুনতে প্রস্তুত ও শুনেও থাকেন। সবাই যদি একই সঙ্গে শোনাতে চায় তাতেও তিনি আপত্তি করেন না। যদিও সকলের কথা একই সঙ্গে শুনতে গেলে কারো কথাই শোনা হয় না, তথাপি যারা না শুনিয়ে ছাড়বে না তারা তো খুশি হয়। সুতরাং অবিনাশ শুরু করল তার পরিহাসান্তিক মতবাদ, এবং আমরা যুগপৎ মাস্টারমশাইকে উপলক্ষ ও অবিনাশকে লক্ষ্য করে প্রবল তর্ক করে গেলাম। এই গোলযোগের মধ্যে বসে মাস্টারমশাই তার মৃদু হাসি ও গভীর মনোযোগ সহকারে ক্রমান্বয়ে সামনে পেছনে বাঁ পাশে ডান পাশে চেয়ে মাথা নাড়তে লাগলেন। কোনো কিছুই চিরস্থায়ী নয় বলেই আমাদের কলরব কিছু পরে থেমে গেল। তখন মাস্টারমশাই বললেন, অবিনাশ রাগ করো না, তোমারই ভুল। তোমার কথা মানতে গেলে তো লোকের ঠাট্টা তামাশা করা ছেড়ে দিতে হয়, তাহলে সংসারে বাঁচা দায় হবে যে বাবা। আমরা জিতলাম। জয়লাভের আনন্দে সিধু অবিনাশের ম্রিয়মান মুখের দিকে চেয়ে তক্তপোষে চড় মেরে বলল, মাস্টারমশাই তার দিকে ফিরে বললেন, আর সিধু, তোমরা অবিনাশের কথাটি মেনে না নিয়ে ভুল করেছ। ওর কথাটি বড় খাঁটি কথা। সিধু তক্তায় আর একটা চড় মারবার জন্য হাত তুলেছিল, হাত উদ্যতই রইল। মাস্টারমশাই বললেন, ওই চাঁটি মেরে তর্ক করে উড়িয়ে দেবার কথা ওটি নয়। দাম না দিয়ে কখনো কিছু পাওয়া যায় না, ইহজগতেই বলো আর পরজগতেই বলো। অবিনাশের মুখ উজ্জ্বল হল। সিধু এক পলক সেই দিকে চেয়ে বলল, তাহলে কি আপনার যুক্তি হচ্ছে যে? অবিনাশের চাকর চা নিয়ে এলো।
হাত বাড়িয়ে চায়ের বাটি নিয়ে মাস্টারমশাই বললেন, আরে পাগল নাকি, আমার আবার যুক্তি কিসের? সে ভয় করো না, যুক্তি টুক্তি আমার নেই বাবা। তবে একটা গল্প মনে পড়ল, যদি শোনো তো বলি। পুলিন ডাক্তার গল্পের পোকা তাকিয়া ঠেস দিতে দিতে কখন সে শুয়ে পড়েছিল, বলল, এই আলবাত, যদি শোনো আবার কি। ভালো করে গল্প উপভোগ করবার জন্য অবিনাশ তাকিয়াটা টেনে নিয়ে শুয়ে পড়ে বলল, হ্যাঁ বলুন। আড্ডা জমাবার পক্ষে মাস্টারমশাইয়ের গল্পের মতো দাওয়াই আর নেই। আমরা জমিয়ে বসলাম। সিধুও মাস্টারমশাইয়ের গল্পের কম ভক্ত নয়, কিন্তু তর্কের জের টেনে বলল, এই গল্পই বলুন আর যাই বলুন, ওই অবিনাশের কথা তা বলে আমি মেনে নিতে পারবো না, মরে গেলেও। গল্প শুনতে বসে কোনো বিলম্ব, কোনো বাধা পুলিন ডাক্তার সহ্য করতে পারে না। সে চিৎকার করে বলল, এই মর্গে জানা বাইরে, এখানে যদি ফের বকবক করবি তো জানলা দিয়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো। হ্যাঁ। চায়ের বাটিতে শেষ চুমুক দিয়ে মাস্টারমশাই গল্প শুরু করলেন। গল্প বলছি বটে, কিন্তু বানিয়ে বলছি না, আমার নিজেরই কথা। বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু একদিন আমার এমন দিন ছিল যখন এই যে এত বড় সাদা দাড়ি, এই আমার সাইনবোর্ডটি, এটি ছিল না। এমনকি তখন দাড়ি ছিল না। মনে করছি অহংকার করছি, কিন্তু সত্যি সেই কালের কথা। এই বছর 5 হলো চাকরিতে ঢুকেছি, একটা মস্ত বড় অ্যান্ড কোম্পানি লিমিটেড। সিধু বলল, 5 বছর চাকরি করেন অথচ দাড়ি নেই? মাস্টারমশাই জবাব দিতে উদ্যত হয়েছিলেন, কিন্তু অবিনাশ তাড়াতাড়ি তাকিয়াতে বাঁ হাতের কনুইয়ের ভর দিয়ে উঁচু হয়ে ডান হাত তুলে বলল, এই আপনি থামুন মাস্টারমশাই, আমি ওর জবাব দিচ্ছি। পরে সিধুকে বলল, দাড়ি না থাকলে চাকরি করা যায় না? তোমাদের বাড়ির ঝিয়ের দাড়ি আছে তো, স্টুপিড। সে তাকিয়ার ওপর দেহভার ঢেলে দিল। সিধু বলল, হ্যাঁ বুদ্ধির ঢেঁকি, যা বোঝো না তাতে কথা কইতে যাও কেন? বলছি 5 বছর চাকরি হলো, তখনও দাড়ি হয়নি? এত ছোট বয়সে চাকরিতে ঢুকেছিলেন? এবার মাস্টারমশাই জবাব দিলেন, হয়নি তো বলিনি বাবা, ছিল না বলেছি, কামাতুম কি না তখন। অবিনাশ বলল, হলো, বুদ্ধিমান। পুলিন আর ধৈর্য রাখতে পারল না, বলল, অবিনাশ সিধে, আর একটি কথা যদি কয়েছ, দুজনের মাথা ঠোকাঠুকি করে মাথা ফাটিয়ে ছাড়বো, মনে থাকে যেন। মাস্টারমশাই বললেন, যাক, যা বলছিল, এই মার্চেন্ট অফিসে কাজ করি, অথচ এমনই অদৃষ্ট যে সবার সঙ্গেই ভাব, সবাই স্নেহ করে। সেদিন অফিসে গিয়ে বসে সবে দুর্গা নামটি শেষ করেছি, বেয়ারা একটা সার্কুলার নিয়ে এলো। কি না একজন পুরনো পার্টনার, অনেকদিন হলো রিটায়ার করে দেশে বাস করছিলেন, তিনি দেহ রক্ষা করেছেন। তাই তাঁর স্মৃতির সম্মানে অফিস 11টার সময় বন্ধ হবে। মনটা কিরকম খুশি হলো তা বুঝতেই পারছ। ভদ্রলোক নিজের প্রাণ দিয়েও যে আমাদের উপকার করে গেলেন, তার জন্যে তাকে প্রাণ ভরে আশীর্বাদ না করে পারলুম না। চেয়ে দেখি আশেপাশের সকলেরই হাসি মুখ। সুরেশ্বর নামে একটি ছোকরা আমার পাশেই বসত, অল্পেতেই হেসে গড়িয়ে পড়ে। বললুম, সুরেশ্বর, একটা লিস্ট করে দিতে পারো? আর কতগুলি পুরনো পার্টনার জিওনো আছে, তাহলে বোঝা যায় যে হরির ইচ্ছে আরও কটা ছুটি পাওনা আছে। সুরেশ্বর অত্যন্ত হাসতে লাগলো, বললে, আরে ভাই, আগে এই ছুটিটাই ভোগ করো, তারপর ভবিষ্যতের কথা ভেবো, বলে আরও হাসতে লাগলো। পার্টনার জিয়ে রাখা কথাটা মিছে কথা বলবো না, একটু রসিকতা করেই বলেছিল, কিন্তু সুরেশ্বর যে অত বেশি হাসবে তা আশা করিনি। রসিকতা সফল হলে মন যে অতিশয় খুশি হয় তা বলা বাহুল্য। বললুম, আরে এ ছুটি তো মিলেই আছে, এ আর ভোগ করা করি কি? ঘন্টারই বা ছুটি, খালি ছুটোছুটি সার। ভবিষ্যতের ভাবনাটাও তো ভাবতে হবে।
সুরেশ্বর বললে, যা বলেছ দাদা, ছুটি তো নয়, ছুটোছুটি সার। সুরেশ্বরের হাসি উদ্দাম হয়ে উঠল। তখন তো বুঝিনি কত বড় সত্যি কথা বলেছি। ছুটোছুটির রসিকতাটাও সফল হলো দেখে আরও আনন্দিত হলুম। ডিপার্টমেন্টের বড়বাবু মুখখানিকে অতি প্রশান্ত ও গম্ভীর করে আমার টেবিলের ধারে এগিয়ে এলেন। টেবিলের ওপর থেকে আমার পালকটি, মানে আমার পায়রার পালকটি তুলে নিয়ে বললেন, কি হে সুরেশ্বর, এত হাসির ঘটা কেন? কাজকর্ম কিছু নেই বুঝি হাতে? আর মাস্টারও যে। পালক তখন তার কানের ভেতর দিয়ে মরমে পষেছে, চোখ দুটি বুজিয়ে দিয়েছেন। বড়বাবু হলেও লোকটি ভদ্রলোক ছিলেন। অবাধে কথাবার্তা কইতুম আমরা। বললুম, আজ আর কাজকর্মের কথা কেন বড়বাবু? এই তো 10:30 বাজে, 11টায় পিঠ টান। আমি তো বাবা আজ খাতাপত্তর খুলছি না। বড়বাবু ঈষৎ হেসে বললেন, না খুলতে পারলেই ভালো। যেমন বাঁধা মাইনের চেয়ে উপরি টাকাটা শিকেটা বেশি প্রীতিকর, তেমনি ক্যালেন্ডারের বাঁধা ছুটির চেয়ে উপরি ছুটিতে আহ্লাদ বেশি হয়, তা বোধ হয় জানো। এইরকম একটা উপরি ছুটি বাড়িতে পড়ে পড়ে গড়িয়ে নষ্ট করতে ইচ্ছা হলো না। ঠিক করলুম মাছ ধরতে যাব। আমার এক জানা পুকুর আছে সেইখানে। সুরেশ্বর বললে সেও যাবে। দুজনে বসে বসে মাছ ধরার প্ল্যান করতে লেগে গেলুম। সুরেশ্বর কারণে অকারণে কথায় কথায় হাসতে লাগল। 11:15 কলম টলম তুলে রেডি। 11টা বাজতে 5 মিনিটেই উঠে পড়লুম। কে একজন বললে, এখনো 5 মিনিট আছে যে হে। বললাম, থাকুক, ওটা তোমাকে দান করলুম। বড়বাবুর কাছে গিয়ে উপদেশ দিলুম, আর কেন স্যার, দোকানপাট তুলুন না। তো বড়বাবু বললেন, এই যে ভাই হয়ে গেছে, তোমরা এগোলুম। পেছনে আস্তে আস্তে সুরেশ্বর কি যেন বললে। সকলে উচ্চকণ্ঠে হেসে উঠল। বুঝলুম হঠাৎ অপ্রত্যাশিত ছুটিটা পেয়ে শুধু সুরেশ্বরের নয়, সকলেরই হাসি রোগ ধরেছে। 11টা বাজতে 1 মিনিটে ট্রাম এলো। উঠে বসলুম। 11টা বাজতে 1:15 মিনিটে ট্রাম ছাড়ল ও সুরেশ্বর উঠল। আমার পাশে বসে সুরেশ্বর কথা কইলে। আমি হাঁ করে তার দিকে চেয়ে রইলুম। 11টায় সুরেশ্বর আর আমি ট্রাম থেকে নামলুম। 11:03 মিনিটে আমি কাঁদো কাঁদো মুখে আর সুরেশ্বর হাসি হাসি মুখে ফিরে এসে নিজ নিজ চেয়ারে বসলুম। সুরেশ্বরের হাসিতে সকলেই যোগ দিল। আমি ঘাড় হেঁট করে টেবিলের ওপর চেয়ে রইলুম। টেবিলের ওপর আবার সেই সার্কুলার। এবারে তারিখটার নিচে লাল কালির দাগ টানা। তারিখটা 1 এপ্রিল। বড়বাবু ডেকে বললেন, কি হে মাস্টার, 4 গুলিয়ে গেল নাকি? কি মাছ ধরলে, রাঘব বোয়াল? বড়বাবুর গাম্ভীর্যের মুখোশ এতক্ষণে খসল। তাঁর প্রবল হাসির সঙ্গে তখন আমার হাসিও মিশল। বাস্তবিকই তারিফ করতে হয়। শুনলুম বুদ্ধিটা বড়বাবুরই, আর হাতের কাজটা সুরেশ্বরের। সার্কুলারের তলায় বড় সাহেবের সইটা যা করেছিল, সে দেখলে বড় সাহেবেরও হিংসে হতো। ভারী আনন্দ হলো। প্রচুর হাসতে হাসতে এবং অতি দুঃখের সঙ্গে খাতাপত্তর খুললুম। এই গেল প্রথম পর্ব। বেলা যখন 12:30, তখন ক্যাশ ডিপার্টমেন্টের বেয়ারা এসে জানালে আমাকে কে টেলিফোনে ডাকছে। বললুম, যা যা নিতাইবাবুকে বলগে যা, ওতে আর চলবে না। আরও কিছু বুদ্ধি থাকে তো বার করতে বল। ক্যাশ ডিপার্টমেন্টের নিতাই একটি ফাজিল ছোকরা। খানিকক্ষণ আগেই ওই রকম টেলিফোনের ডাক পাঠিয়েছিল এক বাবুর জন্যে। সে বেচারা টেলিফোনের কথা আর শোনেনি, গিয়ে খালি নিতাইয়ের হাসি শুনে ফিরে এসেছে। বেয়ারা আবার এলো, বললে ক্যাশিয়ারবাবু ডাকছেন। ক্যাশিয়ারবাবু প্রবীণ লোক, আমার ঠাট্টার যোগ্য নন,
মানে আমি তার ঠাট্টার যোগ্য নই। গেলুম। ক্যাশিয়ারবাবু বললেন, এই না হে, মিথ্যে নয়, সত্যি কল। লালবাজার পুলিশ অফিস থেকে তোমার নাম করে খুঁজছে, মনে হচ্ছে ব্যাপারটা জরুরি, বলে টেলিফোনের রিসিভারটা হাতে তুলে দিলেন। জরুরি নয়, ভীষণ খবর। একটা বেয়াড়া মোটা গলায় কটকটে ইংরেজিতে রিসিভারটা কথা বললে। নাম বললে সার্জেন্ট অ্যান্ডারসন, লালবাজার এমার্জেন্সি অফিস। খবর বললে একটি বাঙালি যুবক ঘণ্টাখানেক আগে লালবাজারের সামনে মোটর চাপা পড়েছে, এখনো জ্ঞান হয়নি, অবস্থা সঙ্গীন। লোকটির পরিচয় কিছু জানা যায়নি। তো বললুম, খুবই দুঃখের বিষয়, সন্দেহ নেই, কিন্তু আমাকে খবর দেবার উদ্দেশ্য কি, আর আমার নাম ঠিকানাই বা পেলে কোথা? সার্জেন্ট অ্যান্ডারসনের জ্বালার মতো গলা আমাকে ধমক দিল। সেই কথাই তো বলা হচ্ছে, কথায় বাধা দিও না। সেই হতভাগ্য বাঙালি যুবকের পকেট থেকে এক টুকরো কাগজ পাওয়া গেছে, আর তাতে তোমার নাম ও অফিসের নাম লেখা আছে। আমি বিস্ময় ও ধমকের ভয়ে অবাক হয়ে রইলুম। ভাবতে লাগলুম, কে এমন লোক যে আমার নাম ঠিকানা লিখে লালবাজারের পথ দিয়ে মোটর যোগে পরলোক যাত্রা করলে। সার্জেন্ট তখন লোকটার বর্ণনা বলে যাচ্ছে। সব বাঙালি যুবকই টেনিস শার্ট পরে কিংবা পরতে পারে। চশমা, ছাতা, রিস্ট ওয়াচ এবং 5 ফিট 6 ইঞ্চি কিছুই কারোর সঙ্গে মেলে না, অথবা সবার সঙ্গেই মিলে যায়। আমি সব কথা শুনছিই না, হঠাৎ কানে এলো, আর তার হাতে একটা নীল কাগজে ছাপা বাড়ির নকশা, গোল করে পাকানো। শুনেই মাথা ঘুরে গেল। তাড়াতাড়ি জিজ্ঞেস করলুম, ব্লু প্রিন্ট? তার নিচে কি এই কথা লেখা আছে? কয়েক সেকেন্ড অপেক্ষা করে অ্যান্ডারসনের জবাব পেলুম, রাইটও। তা আবার জিজ্ঞাসা করলুম, যে কাগজে আমার নাম লেখা আছে তার উল্টো পিঠে কি একটা রাস্তার নকশার মতো আঁকা আছে? সার্জেন্ট খুশি হয়ে বললে, ঠিক তাই। তাহলে তুমি এই যুবককে চিনতে পেরেছ। এর বাড়িতে একটা খবর দেওয়া দরকার। এতক্ষণ এর পরিচয় জানা না থাকাতে কিছুই করা যায়নি। বাবু, তুমি একবার দয়া করে আসতে পারবে কি? দয়া টয়া নয়, যেতে হবে বলেই যেতে হবে। কর্তব্য অপ্রিয় হলেও আমার ঘাড়েই এসে পড়ল যখন, তখন আর উপায় কি? বড়বাবুকে সব বলে ছুটি নিয়ে ছুটল। আহা, বিধবার একমাত্র ছেলে, এই আনন্দ। বছর ঘোরেনি, বিয়ে করেছে। অতি ফুর্তিবাজ ছেলে। জীবনের সবচেয়ে বড় স্বাদ যা হোক করে একখানি মাথা গোঁজার মতো বাড়ি তুলবে। আজই সকালে ওই প্ল্যান নিয়ে এসে আমার কাছে এসেছিল। কত পরামর্শ করলে, কত জল্পনা কল্পনা, আহা, সব বুঝি শেষ হয়ে গেল। আমার জানা একজন কন্ট্রাক্টরের বাড়ির ডিরেকশন কাগজে এঁকে নিয়ে গেল। আমার নাম করে দেখা করবে বলে আমারও নাম, আপিসের ঠিকানা লিখে নিলে। যেন চোখের ওপর ভাসছিল আনন্দ চেহারাটা। হাসি মুখ, ডান হাতে নীল নকশাটা পাকানো, বাঁ হাতে কোঁচা। কোথায় রইল তার বাড়ি, আর কোথায় রইল তার প্ল্যান? এমনি করেই মানুষের সব প্ল্যান ভেস্তে যায়। কিন্তু আমি এখন তার বুড়ি মাকেই বা বলি কি, আর তার কচি বউটাকেই বা কি খবর দেব? বউয়ের কথা বলতে অজ্ঞান ছিল সে। মানব জীবনের নশ্বরতার কথা ভাবতে ভাবতে হনহন করে চলেছি। চোদ বৈশাখের রোদ্দুর আর নিদারুণ দুশ্চিন্তায় মাথা যেন ঘুরছে। লালবাজারে গিয়ে আর এক বিপদ। ও রাজ্যে তো কখনো পদার্পণ করিনি। ঘুরে ঘুরে হয়রান। এমার্জেন্সি ডিপার্টমেন্ট আর খুঁজে পাই না। যাকে জিজ্ঞাসা করি কেউই বলতে পারে না, বরং যেন পাগল মনে করে হেসে উড়িয়ে দেয়। 3 বার করে সমস্ত কম্পাউন্ড বাড়ি ঘুরে এসে লালবাজার হেডকোয়ার্টার্সের ফটকের কাছে দাঁড়িয়ে ভাবছি, অ্যান্ডারসন ব্যাটার কথা বোধহয় ঠিক বুঝতে পারিনি। ঘোঁত ঘোঁত করে কি বলেছে সে, আর কি শুনেছি আমি। এখন কোন দিকে যাই?
আনন্দ বোধহয় আর টিকে নেই, কিন্তু তার দেহটার তো গতি করতে হবে। এতক্ষণে দেহটাকে মর্গে পাঠিয়ে দিলে কিনা কে জানে, কবে যে ছাড়বে আর কবে যে গতি হবে। গতি আর আমাকে করতে হলো না, দেখি দেহের গতি দেহ নিজেই করেছে। রাস্তার ওপার থেকে আনন্দর দেহ এসে হাজির হলো। সেই পাকানো নীল নকশার কাগজ হাতে রয়েছে তখনও। দেখে বুকের মধ্যে যে কি করে উঠল তা বলতে পারি না। হাঁ করে চেয়ে রইলুম। আনন্দ বললে, কি মাস্টার যে, কতক্ষণ? আরে মুখে কথা নেই, হাঁ করে দেখছো কি? ভূত দেখছো নাকি? বললুম, তুমি আছো? আনন্দ বললে, আছি বলে আছি, দিব্যি জলজান্ত আছি। তুমি কি ভাবছো যে আমি গাড়ি চাপা পড়েছি? বোকার মতো বললুম, পড়নি। তবে কে গাড়ি চাপা পড়ল? ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। পাপিষ্ঠ আনন্দ সার্জেন্ট অ্যান্ডারসনের ভাষায় ও গলায় বললে, ভেরি সরি বাবু, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেছে। আর সার্জেন্ট অ্যান্ডারসন 1 এপ্রিল থেকে পেনশন নিয়েছে, না হলে তোমাকে সব খবর দিতে পারতুম। সে হো হো করে হেসে উঠল। আমি রাগ করতে গিয়েও রাগতে পারলুম না। তার মাকে আর বউকে দুঃসংবাদ দেওয়ার হাত থেকে যে বাঁচিয়ে দিয়েছে, এর জন্যই তাকে আশীর্বাদ করলুম। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল দুপুর রোদে, এই দুর্ভাবনায় আর দুর্ভোগে। ঘোলের শরবত খাইয়ে, পান খাইয়ে আনন্দ আমাকে ঠান্ডা করলে। এতক্ষণে তার পেজমোর কথা ভেবে আমার হাসি পেল। পাপিষ্ঠ এই মতলব করেই আজ প্ল্যানটা হাতে করে আমার বাড়ি এসেছিল। এই মতলব করেই একটা কাগজে আমার নামধাম লিখিয়েছিল। ছাতা হাতে বাঙালি যুবক বা চশমা পরা বাঙালি যুবক হাজার হাজার আছে, কিন্তু পাকানো নীল প্ল্যান হাতে বললে আজ আমার ওর কথাই মনে পড়বে। শখের থিয়েটারে অভিনয় করত, টেলিফোনে সাহেবের গলা নকল করতে তার কিছুই অসুবিধে হয়নি। টেলিফোন করে দিয়েই দেখতে এসেছে লালবাজারে আমার অবস্থাটা। এমন প্রাণান্ত ঠাট্টাও লোকে করে। হাসতে হাসতে আর তাকে গালাগাল দিতে দিতে অফিসে ফিরে এলুম। বাবুরা সাগ্রহে ও সহানুভূতিতে গদগদ হয়ে ছুটে এলো এবং আনন্দ সংবাদ শুনে হেসে লুটিয়ে পড়ল। আমরাও আনন্দ সংবাদে হাসতে লাগলাম। অবিনাশ হাসি চাপবার উদ্দেশ্যে ক্যালেন্ডার পড়বার চেষ্টা করল। অবিনাশের চাকর এসে একটা কাঁসার থালা থেকে এক একটা কলাই করা বাটি নামিয়ে দিয়ে গেল। মাস্টারমশাইয়ের সৎসঙ্গে আমাদেরও উপরি পাওনা হতো। সিধু বলল, হে ওয়ান্ডারফুল, আপনার ওই আনন্দবাবুর ঠিকানাটা দিতে হবে মাস্টারমশাই, তাঁর কাছ থেকে অনেক জিনিস পাওয়া যাবে, জিনিয়াস। মাস্টারমশাই বললেন, সে এখন কোথায় আছে তা তো জানি না, মাঝে শুনেছিলাম আনন্দ মিরাটে না মাদুরায় কোথায় বদলি হয়েছে, তবে খবর পেলে তোমাকে জানাবো। অবিনাশ বলল, আচ্ছা মাস্টারমশাই, আপনার একবার খেয়াল হলো না যে ওই গাড়ি চাপা পড়া লোককে লালবাজারে কেন ফেলে রাখবে? তাকে নিশ্চয়ই মেডিকেল কলেজে পাঠিয়ে দেবে যদি বাঁচাতে পারে, আর ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তো হাসপাতালেই থাকে। মাস্টারমশাই চায়ের বাটি থেকে প্রসন্ন বদন তুলে বললেন, হ্যাঁ, তার খেয়াল করিনি, অনেকবার হয়েছে। ঠিক এই কথাই আমি কতবার ভেবেছি, কিন্তু সে লালবাজার থেকে ফেরবার পর। প্রথম যখন আনন্দ অর্থাৎ অ্যান্ডারসন সার্জেন্ট টেলিফোনে দুর্ঘটনার খবর দিলে, তখন ও খেয়ালটি হয়নি বাবা। পুলিন জিজ্ঞাসা করল, কিন্তু অবিনাশের দামের থিওরি সত্যি হলো কিসে? 1 এপ্রিল তো সেবার আপনার চূড়ান্ত হলো, কিন্তু মাস্টারমশাই চায়ের বাটি তক্তপোষের নিচে নামিয়ে দিয়ে বললেন, চূড়ান্ত তখনও হয়নি। জানো তো আমাদের বাংলা শাস্ত্রে বলে বারবার 3 বার। বললাম, আরও আছে? আছে বই কি। পুলিন খুশি হয়ে বলল, সেই দিনই? হ্যাঁ, সেই দিনই তো, তা নইলে আর এ গল্প বলবো কেন? সিধু বলল, বাহ বাহ, আপনি ভাগ্যবান পুরুষ মাস্টারমশাই,
আপনাকে হিংসে হচ্ছে। প্রচণ্ড ধমক দিয়ে পুলিন সিধুকে থামিয়ে দিল এবং অবিনাশ তাকিয়া বুকের তলায় দিয়ে উপুর হয়ে শুয়ে ডাকল, মাস্টারমশাই। মাস্টারমশাই বললেন, এই যে বলি বাবা, তুমি কান খাড়া করে শুয়েছ তা দেখেছি অবিনাশ, কিন্তু এবার আর কিছু চালাকি করতে পারেনি। লালবাজার থেকে ফিরে সবে কাগজপত্রে মন দিয়েছি, আবার ক্যাশ ডিপার্টমেন্টের দূত এলো, টেলিফোনে আমাকে ডাকছে। বলে দিলুম যাব না, যা। বড়বাবু শুনতে পেয়ে বললেন, মাস্টার কি ভয় পেলে নাকি? সত্যি ডাকো তো হতে পারে, যাও না। বললুম, 2 বছরে একটা টেলিফোন আসে না আমার, আর আজ ডাকের ওপর ডাক। খেপেছেন আপনি? এ আপনার 1 এপ্রিলের মাহাত্ম্য। ন্যাড়া বেলতলায় 2 বারই যায় না বড়বাবু, 3 বার তো নয়। বেয়ারা ফিরে গেল। ক্যাশ ডিপার্টমেন্টের এক বাবু এসে বললেন, কি আপনার রকম বলুন তো? টেলিফোনটা সেই থেকে আটকে আছে, একবার শুনলেই কি ঠকে যাবেন? ভাবলুম তা বটে, এবারে আর ঠকছি না। তবে কোন মাহাত্ম্য দেখতে ক্ষতি কি, ফাঁদে পা না দিলেই হলো। গেলুম এবং টেলিফোনও ধরলুম। টেলিফোনের স্বর প্রকৃত স্বর থেকে তফাৎ হয়ই, কিন্তু না মিললেও সুধীরচন্দ্রের সুকণ্ঠ চেনা অসম্ভব হলো না। সুধীর ছিল আমার আরেকটি মহারসিক বন্ধু। 2-4 কথা শুনেই আমার সন্দেহ আর সন্দেহ রইল না, বিশ্বাসে দাঁড়ালো। সুধীরচন্দ্রের সামান্য তোতলামিটাই তাকে ধরিয়ে দিল, কিন্তু কিছু জানতে দিলুম না যে আমি ধরে ফেলেছি। এই সমস্ত খবরটি তার বলা হলে রিসিভারের চোঙের ভেতর মোটা গলায় বললুম, যে আজ্ঞে, অমুকবাবু এলেই আমি তক্ষুনি জানিয়ে দেব। সে কি কথা, এত বড় জরুরি খবর? তাঁর পটলডাঙ্গার বাসায় তো, আপনি নিশ্চিন্ত থাকুন, তিনি এলেই তাকে বাড়ি পাঠিয়ে দেব। না না, এ কি ভুলে যাবার কথা? আচ্ছা, নমস্কার। তারপর রিসিভার নামিয়ে যথাস্থানে রেখে 1 থেকে 20 পর্যন্ত গুনলুম। গণনার পর রিসিভার তুলে নিয়ে সুধীরের অফিসে ফোন করলুম। সুধীরকে পেলুম। সুধীর বললে, কে? বললুম, কে তাও বলতে হবে, কিন্তু একটা যে গোড়ায় গলত করে ফেলেছ ভাই। আমার ছেলেটা যে 2 দিন আগেই তার মামার বাড়িতে গেছে, তা বোধহয় তোমার জানা ছিল না। না, টেলিফোন তো টেলিভিশন নয়। দেখতে পেলুম না, ধরা পড়ে গিয়ে বন্ধুর মুখখানি কেমন উজ্জ্বল হলো, তবু ভাঙে তো মচকায় না। সুধীর বললে, কে বলো তো, অমুক কি? বললুম, তবু ভালো যে চিনতে পেরেছ। সুধীর বিস্ময়ের সুরে বললে, কি বললে বলো তো, তোমার ছেলের কি হয়েছে? বললুম, আহা, তোমার স্মৃতিশক্তি এত খারাপ হয়ে গেল। এই যে 5 মিনিটও হয়নি তুমি আমাকে খবর দিলে আমার ছেলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়েছে, এরই মধ্যে ভুলে গেলে? সুধীর বললে, সে কি? আমি? না না, আমি কেন, সে কি? তার আমতা আমতাক আর শেষ হতে দিলুম না। ছেলেটা মামার বাড়ি থেকে ফিরে আসুক, তারপর 1 এপ্রিল না হয় 1 মে করো অমন, এই বলে টেলিফোন রেখে দিলুম। বড়বাবুকে এসে বললুম, এই বারবার 3 বার হলো স্যার, তবে এবার আর ঠকিনি। বড়বাবু সব শুনে বললেন, ছি ছি, ছেলেপুলের অকল্যাণ নিয়ে ঠাট্টা, এসব কি কথা? এ অত্যন্ত অন্যায়। বাবুরা সকলেই সুধীরের বুদ্ধির নিন্দে ও আমার বুদ্ধির তারিফ করলেন। আমি বললাম, এ তো দেখছি উল্টো 1 এপ্রিল হয়েছিল মাস্টারমশাই। মাস্টারমশাই মাথা নেড়ে বললেন, এটা উল্টোই হয়ে গেল। সিধু বলল, এইটা কিন্তু আপনার চরম হয়েছিল, এই যাকে বলে ক্লাইম্যাক্স, কিংবা অ্যান্টি ক্লাইম্যাক্সও বলা যায়, কি বলুন? নিমিলিত চোখে মাস্টারমশাই বললেন, অবিনাশ শুয়েছিল, সেইভাবেই বলল। এই তারপর? কয়েক মুহূর্ত মাস্টারমশাই নীরব রইলেন।
তারপর একটি রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, তারপর আর সামান্যই আছে। সারা দিনের ব্যাপার নিয়ে হাসিতে গল্পতে অফিসের কাজ সেদিন আমার এগোয়নি বেশি। 5টার জায়গায় 6:45 হয়ে গিয়েছিল অফিস থেকে বেরোতে। থাকতুম তখন একটা বাড়ির নিচের তলায় 2খানা ঘর নিয়ে। বাসায় ফিরে দেখি স্ত্রী ছেলেটাকে কোলে নিয়ে বসে আছেন। সিধু বলল, হ্যাঁ, যে ছেলে মামার বাড়িতে ছিল? মাস্টারমশাই বললেন, হ্যাঁ, ওই একটি ছেলে ছিল। বাবার কাছে যাব বাবার কাছে যাব বলে মামার বাড়িতে বড় কান্নাকাটি করেছিল, তাই তার মামা দুপুরবেলায় রেখে গিয়েছিলেন। ছেলেটার সবে জ্ঞানের মতো হয়েছে, কথা কইতে পারছে না। আচ্ছন্নের মতো আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। যখন পড়ে গিয়েছিল তখন সারা বাড়িটাতে পুরুষ বলতে বিভিন্ন ভাড়াটেদের গুটি 3-4 শিশু। দৈবাত ওপরের ভাড়াটেদের একটি আত্মীয় ছেলে এসে পড়েছিল। সেই ছেলেটি যাবার সময় কোনো দোকান থেকে টেলিফোন করে দিয়ে গেছে। তোতলা নয়, ছেলে মানুষ, টেলিফোনে কথা কইতে নার্ভাস বোধ করে থাকবে। আমি বলেছি অমুক বাবুকে এখনই পাঠিয়ে দিচ্ছি। সুতরাং সে নিশ্চিন্ত হয়ে চলে গেছে। বাড়ি শুদ্ধ স্ত্রীলোক ছেলের মাথায় জল দিয়েছেন, হাওয়া করেছেন, আমার স্ত্রীকে ভরসা দিয়েছেন, আর আমার অপেক্ষায় ছটপট করেছেন। ছেলে নিয়ে ছুটলুম হাসপাতালে। স্ত্রী মানা শুনলেন না, চললেন সঙ্গে। ডাক্তারেরা বললে ব্রেনের ভেতর বোধহয় রক্তপাত হচ্ছে, আরো আগে আনা উচিত ছিল। এবার মাস্টারমশাই চুপ করে রইলেন। তার মুখের দিকে চেয়ে আমাদের কারো কথা বলতে ভরসা হলো না। উগ্র ও উদ্বিগ্ন কৌতূহল নিয়ে মাস্টারমশাইয়ের মুদিত চোখ দুটির পানে চেয়ে রইলাম। প্রশ্ন করতে হলো না, তিনি নিজেই বাকিটুকু বললেন। এই 5 দিন পরে স্বামী স্ত্রীতে ফিরে এলুম শুধু হাতে। বুড়ি এখনো থেকে থেকে জিজ্ঞেস করে, হ্যাঁ গা, এত দেরি করে এলে কেন? কখন খবর দিয়েছি, আর একটু আগে আসতে পারলে না? আবার বলে খোকাকে নিয়ে আসবে না। হ্যাঁ গা, বোধহয় 72-এ ধরেছে। মাস্টারমশাইয়ের স্বর ভারী ও মৃদু হয়ে এলো। অবিনাশ তাকিয়া ছেড়ে উঠে বসেছে। সিধু মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়ে আছে। মাস্টারমশাইয়ের 2 চোখের কোল বেয়ে 2 ফোঁটা জল তার সাদা দাড়ির ওপর ঝরে পড়ল। তিনি বলতে লাগলেন, এই লোকে বলেছিল আরেকটি এলেই দুঃখ দূর হবে, কিন্তু আর তো খোকা ফিরে এলো না। 72-এই হোক আর যাই হোক, বুঝুক আর না বুঝুক, বুড়িকে সত্যি জবাবই দিই। বলি তক্ষণি এলুম না, পাছে ঠকে যাই, পাছে এপ্রিল ফুল হয়ে যাই। 2বার ঠকেছিলুম কিনা, তাই এবার না ঠকে তার দাম দিতে হলো। ঘরের ভেতর একটা নিবিড় নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। ক্ষণকাল পরে মাস্টারমশাই সেই নিস্তব্ধতা ভাঙলেন। ক্ষিপ্র হাতে চোখ দুটি মুছে নিয়ে মাস্টারমশাই স্বাভাবিক স্মিত মুখে বললেন, হ্যাঁ, তাই বলে কি লোকে ঠাট্টা পরিহাস করা ছেড়ে দেবে? পাগল। তবে রাগ করো না বাবা, ওই কালকে আমার আশা বোধহয় হয়ে উঠবে না।